অবৈধ অভিবাসী তাড়াতে ট্রাম্পের নির্বাহী আদেশ। মেক্সিকো কানাডার বাণিজ্যে 25% শুল্ক আরোপ। ব্রাসেলস সহ কয়েকটি শহরে বিক্ষোভ। তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আসতে পারে নতুন ঘোষণা। ভারতের জন্য বিশেষ বার্তা। গুম খুনে জড়িতদের ভোটে সুযোগ নয় বললেন নির্বাচন সংস্থার কমিশন প্রধান। হাসপাতাল থেকে অভ্যুত্থানে আহতদের তথ্য সংগ্রহ। এবং ভূমি অধিগ্রহণ জটিলতায় ঢাকার সঙ্গে 6 লেন সড়কের কাজে সিলেট অংশে ধীরগতি। 1.5 বছরে মাত্র 12% অগ্রগতি। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যে বাইডেন প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ বাতিল করে প্রায় 80টি নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের তাড়াতে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জারি করেন জাতীয় জরুরি অবস্থা। ক্ষমা ঘোষণা করেন ক্যাপিটল হিলে নজিরবিহীন দাঙ্গায় জড়িত 1,500 সমর্থককে। ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের স্বর্ণ যুগের সূচনা এসব পদক্ষেপ। নুসরাত কামালের প্রতিবেদনে বিস্তারিত। I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. That I will faithfully execute. দুটি বাইবেলে হাত রেখে 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করলেন 78 বছর বয়সী এই নেতা। 40 বছর পর ক্যাপিটল হিল প্রাঙ্গণের বদলে ক্যাপিটল রোটুন্ডায় ফিরল শপথ গ্রহণ অনুষ্ঠান। 2017 সালের মতো এবারও ট্রাম্পকে শপথ পড়ান প্রধান বিচারপতি জন রবার্টস। পূর্বসূরি জো বাইডেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। উপস্থিত ছিলেন সাবেক 3 মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। শপথ অনুষ্ঠান শেষে ভাষণে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হয়ে গেছে। 2025 সালের 20 জানুয়ারি নতুন স্বাধীনতা দিবস হিসেবে বিবেচিত হবে মার্কিনীদের জন্য। The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation, and we will not allow ourselves to be taken advantage of any longer. ট্রাম্প জানান, মার্কিনীদের বিত্তশালী করতে অন্যান্য দেশের ওপর জারি করা হবে বাণিজ্য শুল্ক। বাক স্বাধীনতা পুনরুদ্ধারে প্রত্যাহার করা হবে সব ধরনের সেন্সরশিপ। নতুন যুক্তরাষ্ট্র যুদ্ধের বদলে শান্তি ফিরিয়ে আনবে বলেও অঙ্গীকার করেন তিনি। এ সময় পানামা খাল পুনর্দখলের কথাও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। We will measure our success not only by the battles we win, but also by the wars that we end, and perhaps most importantly, the wars we never get into. My proudest legacy will be that of a peacemaker and unifier. That's what I want to be, a peacemaker and a unifier. শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যে বাইডেন প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাতিল করে প্রায় 80টি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জারি করেন জাতীয় জরুরি অবস্থা। ক্ষমা ঘোষণা করেন ক্যাপিটল হিলে নজিরবিহীন দাঙ্গায় জড়িত 1,500 সমর্থককে। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করেন প্যারিস জলবায়ু সম্মেলন থেকে। বৈদেশিক বাণিজ্যে চীনের ওপর শুল্ক আরোপের তারিখ না জানালেও 1 ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর 25% শুল্ক আরোপের ঘোষণাও দেন নতুন প্রেসিডেন্ট। শপথ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের মধ্যে দেখা যায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ার মিলেইকে। এছাড়াও ছিলেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক, জেফ বেজস, মার্ক জাকারবার্গ, টিম কুক ও সাত্যা নাদেলার মতো প্রযুক্তি ব্যবসায়ীরা। প্রায় 2600 অতিথিতে পূর্ণ ছিল ক্যাপিটল হিল ভবন। এর আগে বিদায়ী প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত প্রেসিডেন্ট ও তার স্ত্রী। হোয়াইট হাউসে কিছুক্ষণ চা চক্রের পাশাপাশি আলাপচারিতা শেষে একই গাড়িতে করে ক্যাপিটল হিলে পৌঁছান 2 প্রেসিডেন্ট। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মাধ্যমে। সবশেষ নয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর সমবেত সঙ্গীতে মঞ্চ মাতান ইউএস মেরিন ব্যান্ড ও আর্মড ফোর্সের সদস্যরা। এরপর আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় বাইডেন হ্যারিস জুটিকে।
সাধারণ জনতার জন্য উন্মুক্ত ছিল ক্যাপিটাল ওয়ান অ্যারেনা ইনডোর স্টেডিয়াম, যেখানে 20,000 মানুষের জন্য আয়োজন করা হয় প্রেসিডেন্সিয়াল প্যারেড। Proud, prosperous, and নুসহাত free. কামাল, এখন বিশ্ব। Do anything about it. দেশের মানুষের জন্য সমৃদ্ধ আমেরিকা গড়ার প্রত্যয় নিয়ে ট্রাম্পের প্রত্যাবর্তন, কিন্তু নির্ভয়া আদেশে স্বাক্ষরের পরপরই বিভিন্ন দেশে শুরু হয়েছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। পানামা দখল আর গ্রিনল্যান্ড কিনে নেয়ার হুমকিতে শঙ্কায় রয়েছেন সেখানকার সাধারণ মানুষ। অভিবাসীদের বিতাড়িত করার সিদ্ধান্ত নেয় ক্ষোভে রাস্তায় নেমেছেন মেক্সিকোর সাধারণ মানুষ। তবে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক যেমনই হোক, ইসরায়েল আর ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা দেয় ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি ও বেনিয়ামিন নেতানিয়াহু। সঙ্গে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারাও। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। মেক্সিকো আর কানাডার পণ্যে শুল্ক আরোপ, পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশ থেকে লাখ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো সহ বিতর্কিত নানা নির্বাহী আদেশে শপথ গ্রহণের পরই স্বাক্ষর করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে অনন্য উচ্চতায় নেয়ার কথা বলে অন্যান্য দেশের ক্ষয়ক্ষতির যেন তোয়াক্কাই করছেন না তিনি। তাই তো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিকে যেমন ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের আনাচে কানাচে উল্লাস, অন্যদিকে অভিবাসীদের কপালে চিন্তার ভাঁজ। নির্বাচিত হওয়ার পরই তার অভিবাসন বিরোধী এই নীতি নিয়ে সরব অবস্থানে অনেক দেশের সাধারণ মানুষ। ট্রাম্প নতুন অভিবাসন নীতিতে স্বাক্ষরের পর মেক্সিকো শহরে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন সাধারণ মেক্সিকানরা। ট্রাম্পের আদলে পুতুল বানিয়ে সেটি আগুন দিয়ে জ্বালিয়ে দেন তারা। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, সেখানে সেনা মোতায়েন আর অভিবাসন প্রত্যাশী মেক্সিকানদের সীমান্তে অবস্থানের নির্দেশনা দেয় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন দেশটির অনেক নাগরিক। গালফ অব মেক্সিকোকে গালফ অব আমেরিকা নাম দেওয়ার ট্রাম্পের ঘোষণার চরম সমালোচনা করেন তারা। পানামা খাল দখলের হুমকির কারণে ট্রাম্পের শপথের পর বিক্ষোভে নেমেছেন পানামা শহরের সাধারণ মানুষ। তারা বলছেন ট্রাম্পের এই ঘোষণা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। ট্রাম্পের প্রত্যাবর্তনে ইউরোপের প্রযুক্তি খাতকে চড়া মূল্য দিতে হতে পারে, এমন আশঙ্কায় ব্রাসেলসে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন অনেকেই। সব দপ্তরকে একাই নিয়ন্ত্রণ করে ট্রাম্প দেশের গণতন্ত্রকে হুমকিতে ফেলবে বলেও মনে করেন তারা। এদিকে সাধারণ মানুষ অখুশি হলেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে মদত পাওয়া বিভিন্ন দেশের প্রধানরা স্বাগত জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান আর তার প্রতিরোধ অক্ষকে শেষ করতে ইসরায়েল যুক্তরাষ্ট্র সখ্যতা এবার অনন্য উচ্চতায় পৌঁছাবে। সামরিক সহায়তা পাওয়ার আশায় বুক বেঁধে রাখা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন, পরমাণু অস্ত্র আর ইউক্রেনের সেনা অভিযানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে চান তিনি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এবারে দেশের খবর। দায়িত্ব নেবার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চলমান পরিস্থিতি বিবেচনায় এই সফরকে ভারতের জন্য বিশেষ বার্তা বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সফরে তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি আসতে পারে। নাইমা জানাচ্ছেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বাংলাদেশের কূটনৈতিক আচরণের নানামুখী পরিবর্তনের আলোচনার মধ্যেই চীনে পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর, আর এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে তিস্তা ইস্যু। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ফের নবায়ন হতে চলেছে তিস্তা নিয়ে ঢাকা বেইজিং এর বোঝাপড়া। এটার যে আপনার গাইডিং যে এমওইউটা, সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। এটা হলো প্রথম কাজ, রিনিউ করবো আমরা, রিনিউ করবো। তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরও অনেক ডিটেলস আলোচনা লাগবে। তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। উত্তরের জনপদের জীবনমান উন্নয়নের যে প্রকল্পে বিরোধিতার সুর দেখিয়েছিল ভারত, চীনের সাথে সেই প্রকল্পের অগ্রগতিকে কিভাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা? তাৎপর্যপূর্ণ অনেকগুলো কারণে। একটা হলো যে আপনি জানেন যে ভারত আমাদের খুবই মানে একটা ইম্পর্টেন্ট প্রতিবেশী, গুরুত্বপূর্ণ প্রতিবেশী, এবং আমাদের এখান থেকে সবসময় আমরা সচরাচর দেখেছি যে ভারতে প্রথম দ্বিপাক্ষিক সফরটি করা হয়। কিন্তু আমার মনে হয় এটা ভারতকে একটা মেসেজও দেওয়া যে আমরা এক ধরনের যেটাকে বলে ফরেন পলিসি অটোনমি বা সার্বভৌমত্ব, পররাষ্ট্র নীতি প্রণয়নের এবং সেটা এক্সিকিউট করার, সেটি আমরা এক্সারসাইজ করব। তিস্তার ব্যাপারেও আমার মনে হয় বাংলাদেশ হয়তো এবার বড় আকারেই সিদ্ধান্ত নিতে পারে, কারণ আমরা শেষ সময় যেটা দেখলাম বিগত সরকার একেবারে শেষের দিকে এসে ভারতও যেই পরিকল্পনাটা চীন
বলেছে তারা সহায়তা দিতে রাজি আছে, সে ব্যাপারে তারাও বুঝতে পেরেছে যে সমাধান ওই শেয়ারিংয়ের হবে না, বরং বাংলাদেশের যে পরিকল্পনাটা, মনে রাখতে হবে ওটা কিন্তু চীনের পরিকল্পনাটা, বাংলাদেশের পরিকল্পনা। চীন বলেছে যে হ্যাঁ তারা এর মধ্যে আসতে পারে। তো সেই জায়গায় আমার মনে হয় হয়তো একটা সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে পররাষ্ট্র উপদেষ্টার এই সফরে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। যদিও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে এখনো পর্যন্ত অনিশ্চয়তায় রোহিঙ্গা প্রত্যাবাসন, তবুও এই বিশ্লেষক মনে করেন সফরে রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটা জাতিসংঘে উত্থাপন করেছেন এবং একটা আন্তর্জাতিক কনফারেন্সও হতে যাচ্ছে। স্বাভাবিকভাবে সেই জায়গায় জানতে চাইবে চীন যে এই পরিকল্পনাটা কি, কারণ সেই জায়গায় আমার মনে হয় যদি নতুনত্ব কিছু আসে তাহলে একটা সম্ভাবনা হয়তো দেখা দিতে পারে। এছাড়াও এই সফরে ব্যবসা বাণিজ্য, ঋণের সুদ হার কমানো, সামরিক সহায়তা, স্বাস্থ্য খাতে সহায়তার পাশাপাশি সম্পর্কের 5 দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বেইজিং সফর নিয়েও আলোচনা হবে। নাইম আবির, এখন, ঢাকা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত 1টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং থাই প্রধানমন্ত্রী পাইংটার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এই সফরে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট, মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। দেখছেন এখন ঢাকা। গুম খুন সহ যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। কমিশন নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় বলেও জানান তিনি। যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে, ফেরারি আসামি, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে বড় ভূমিকা, ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হয়, এটা আমরা চেষ্টা করেছি। যে গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। সংবিধান আমাদেরকে ওই যে কোন একটা মাহমুদুর রহমানের বইতে আছে, আমাদের সংবিধান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোনো কিছুর কথা ওই যে আমাদের সংবিধানের আওতায় এটা ভাবাও যায় না। দেশের বিভিন্ন হাসপাতালে গিয়ে জুলাই অভ্যুত্থানে গুরুতর আহতদের বায়োমেট্রিক ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। যাদের চোখ ও আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষভাবে নজর দিয়ে হালনাগাদ করা হচ্ছে তাদের তথ্য। মঙ্গলবার সকালে বিএসএমএমইউ হাসপাতালে কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। এ সময় তিনি জানান, জুলাই অভ্যুত্থানের নায়কদের তথ্য হালনাগাদ করতে রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতেও একইভাবে চলবে এই সেবা। আহতদের কাছে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে 1.5 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। তিনি আরও জানান, নতুন ভোটার হওয়া ছাড়াও এনআইডি সংশোধনের সুযোগও পাচ্ছেন আহতরা। এক টেবিলে ছবি তোলা, বায়োমেট্রিক সহ অন্যান্য কাজ সম্পাদন হওয়ায় খুশি জুলাই আগস্টের আহতরা। তাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে অক্ষুণ্ণ থাকবে জনগণের ভোটাধিকার। এখানে হাসপাতালে অনেক রোগী আছে ভর্তি, যে ওনারা তো আমরা তো যাইতে পারবো না বাসায়, তো এখান থেকে করে নিছে। অবশ্যই এটা আসলে একটা ভালো কাজই করেছে বটে। হাঁটা চলাফেরা করতে পারবো না, হুইল চেয়ার, তো ওনারা যেটা পদ্ধতি নিছে আমরা আসলে ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। জুলাই আগস্টে আমাদের যে বীর সেনারা যারা আহত হয়ে হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে, ওরা ওদের বাড়িতে থাকতে পারছে না, কারণ ওরা অসুস্থ। আবার ওরা যে আমাদের অফিসে যে ভোটার হবে
সেই সুযোগও ওদের নেই। এবং অসংখ্য ছাত্র জনতা এখনও হাসপাতালে শুয়ে আছে। আমরা ওই চিন্তা থেকে আমরা নিজেরাই চলে এসেছি, যাতে ওদেরকে আমরা, যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে, তাদেরকে ভোটার তালিকায় সম্পৃক্ত করতে পারি। এখন ঢাকা নিচ্ছে বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন এখন ঢাকা। গোপালগঞ্জে পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিলাসবহুল সাভানা ইকো রিসোর্টে অভিযান পরিচালনা করছে এনবিআর এর বিশেষ গোয়েন্দা বিভাগ সিআইসি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহজার মাহবুব, যুক্ত হচ্ছে সেখানে। মাহজার, জানাবেন যে অভিযানে এনবিআর কি ধরনের অনিয়মের তদন্ত করছে? নাফি, 1988 সালে যখন বেনজির চাকরি শুরু করেন তখন তার বেতন ছিল 1,500 টাকা। 2022 সালে যখন তিনি চাকরি শেষ করেন তখন তার বেতন ছিল 78,000 টাকা। বিভিন্ন হিসাব বলছে যে চাকরি জীবনে তিনি বেতন দিয়ে সর্বোচ্চ 2 কোটি টাকার মতো আয় করতে পারতেন, কিন্তু সেখানে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির হিসেব কিন্তু উঠে আসছে। বিশেষ করে গোপালগঞ্জের সাহারপুরের এই নিভৃত পল্লীর এই যে রিসোর্ট, সাভানা রিসোর্ট, 600 একরেরও বেশি জমি কিন্তু এখানে তিনি বিভিন্নভাবে জবরদখল করেছেন। এখানে সংখ্যালঘুদের জমি রয়েছে, এখানে আরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক অল্প টাকায় কিনে নিয়েছেন এবং এই যে জমি দখল করে যে এখানে পুরো একটা রিসোর্ট গড়ে তোলার এই খবর গত বছরের শুরুর দিকে প্রকাশ পায় এবং এরপর থেকেই আসলে বেনজিরের সম্পদ নিয়ে আসলে তদন্ত কাজ শুরু হয় এবং এই রিসোর্টটি এরই মধ্যে গত বছরের মাঝামাঝিতে জেলা প্রশাসকের হাতে দেয়া হয় এবং সেটা আদালতের নির্দেশে কিন্তু ক্রোক করা হয় এবং দুদকের একটি মামলার পরিপ্রেক্ষিতে। এবং অপরদিকে ইতিমধ্যে এই রিসোর্টটি নিয়ে আসলে যে বিভিন্ন কোম্পানিকে, প্রতিষ্ঠানকে টেন্ডারের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে আংশিক কিছু জায়গাতে দুটি কোম্পানির সঙ্গে আসলে দিন দরবারও চলছে জেলা প্রশাসকের। এনবিআর যে কাজটি করছে, আজকে এনবিআর এর বিশেষ যে গোয়েন্দা সেল সিআইসি টিম তারা এসছেন এখানে। মূলত এনবিআর আসলে এই বেনজিরের যে যত আয়, যত উপার্জিত অর্থ, এই অর্থ এবং তার সব সম্পত্তি নিয়ে আসলে এনবিআর কাজ করছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আসলে সেই সব তথ্য নিয়ে তারা একটি প্রতিবেদন তৈরি করবে, যেই প্রতিবেদনের ভিত্তিতে আসলে তার সম্পত্তি কি করা হবে, কিভাবে সেই সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে সেই সিদ্ধান্তে আসবে। তবে এনবিআর তার তদন্তের যে কাজ করার যে অংশ হিসেবে আজকে এখানে মাঠ পর্যায়ে এখানে কত টাকা বিনিয়োগ করা হয়েছে, কিভাবে এইখানকার যেই পুকুর ঘাট, এখানকার পরিবেশ এবং এইখানকার যে স্থাপনাগুলো নির্মাণের পেছনে আসলে কেমন অর্থ ব্যয় করা হয়েছে, এখানকার যত ধরনের নথিপত্র এগুলো ঘেটে এইখানকার আসলে সব ধরনের তথ্য পর্যালোচনা করে তারপরে এনবিআর একটি প্রতিবেদন তৈরি করবে এবং সিআইসি কর্মকর্তারা আমাদেরকে এতটুকু সময়ের মধ্যে এই তথ্যটুকু জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে আসলে তাদের হাতে এখানকার হিসেব, তারা যে সমস্ত বিষয়গুলো জব্দ করবেন, যে সমস্ত নমুনা জব্দ করবেন, এরপর আমাদেরকে তারা জানাবেন। আপাতত এইখানে অভিযান শুরুর পর থেকে এই এখন পর্যন্ত আমার কাছে ছিল এই এতটুকু তথ্য। রাজধানীর তেজগাঁও এলাকায় রেলওয়ে জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তৌহিদুল তারেক। ওই এলাকায় রেলের কি পরিমাণ জায়গা অবৈধ দখল হয়ে গিয়েছে জানাবেন, এছাড়া কতগুলো স্থাপনায় পর্যন্ত উচ্ছেদ হয়েছে? রাফি, আমি আসলে একটু প্রথমে জানিয়ে রাখতে চাই যে আজ সকাল 11:30টার দিকে রেলপথ মন্ত্রণালয় এই অভিযান শুরু করে। অভিযান শুরুর আগে আমরা আসলে এই অভিযান যিনি পরিচালনা করছেন ভূসম্পত্তি কর্মকর্তা ও ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন মাহমুদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি এবং আমরা জানার চেষ্টা করি আসলে এই তেজগাঁও শিল্প এলাকায় এই যেই রেল স্টেশনটি আছে এর আশপাশে কি পরিমাণ জমি এবং কি পরিমাণ জায়গা অবৈধ স্থাপনায় বা দখলকৃত আছে। তিনি আসলে আমাদের তখন সঠিকভাবে কোনো উত্তর দিতে পারেনি। তিনি বলছেন এই যতদূর চোখ যায় এই
রেলের দুই পাশে ততটুক জমি রেলের আছে, কিন্তু কি পরিমাণ সম্পত্তি আসলে দখলকৃত সে সম্পর্কে তিনি কোনো সঠিক আমাদের উত্তর দিতে পারেননি। তবে ইতোমধ্যেই এই 1 ঘন্টায় প্রায় অর্ধ শতাধিকের উপরে কিছু অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং এখনও এই অভিযান চলমান। আমরা এরই মাঝে আসলে কয়েকজন ভুক্তভোগী কিংবা যারা এখানে ছিলেন, যারা আসলে এতদিন যাবৎ এখানে দখল করে অবৈধভাবে বসবাস করেছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা নিজেদের আসলে দরিদ্র দাবি করে তারা বলছেন যে তারা গেল 30 বছর ধরে এখানে বসবাস করছেন, তাদেরকে কোনো নোটিশ ছাড়াই আসলে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে আমরা এই বিষয়ে যখন প্রশাসনের কাছে জানতে চাই, তারা বলেছেন যে মাইকিং করা হয়েছে আরও 2-3 দিন আগে। এই অত্র এলাকায় জানানো হয়েছে যে যারা এখানে অবৈধভাবে তাদের স্থাপনা রেখেছেন। জি, তেজগাঁও রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। দেখছেন এখন ঢাকা। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে বিমানের জরুরি অবস্থাকালীন মহড়া। 3 বাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান কর্তৃপক্ষ সহ যৌথ এই মহড়ায় অংশ নিয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সদস্যরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, জরুরি অবস্থাকালীন মহড়ায় কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে জানাবেন। নাফি, আমরা দেখেছি ঠিক 10 মিনিট আগে মহড়াটি শুরু হয়েছে। এখানে যেই মহড়াটি করা হচ্ছে সেটি মূলত একটি প্রতীকী বিমান ব্যবহার করে করা হয়েছে, যেটি ধরা হয়েছিল যে নেপচুন এয়ারলাইন্স নামে একটি এয়ারবাস 320 মডেলের একটি বিমান, যেটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে 200 ফুট ভেতরে ট্যাক্সিওয়েতে চলে যায় এবং সেখানে এটি ডান ইঞ্জিনে আগুন লাগে এবং আগুন লাগার পরপরই আসলে এই মহড়াটি তারা করেন এবং দ্রুততম সময়ের মধ্যে 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যেই যারা এখানে অংশ নিচ্ছেন যৌথ মহড়ায়, বিভিন্ন সংস্থার যারা আছেন অন্তত 400 সদস্য এখানে অংশ নিয়েছেন এবং তারা দ্রুততম সময়ের মধ্যে এসে এই বিমানটিতে যে আগুন লেগেছিল সেটি নেভান এবং এখানে থাকা 64 জন যাত্রী, তাদের মধ্যে 40 জন কক্ষত অবস্থায় এবং বাকি 12 জনকে আহত অবস্থা এবং 4 জন কিন্তু এই ঘটনায় মারা যায় এবং পুরো বিষয়টি আসলে প্রতীকীভাবে করা হয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে এখানে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও কিন্তু আমরা যেটি দেখছি যে এখানে বিভিন্ন সংস্থার, এমনকি চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, নৌবাহিনী হাসপাতাল সহ বিভিন্ন সংস্থার যারা সদস্য তারা অংশ নিয়েছেন এবং এখানে বিমানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা রয়েছেন এবং পুরো মহড়াটি তারা এখানে থেকে অবলোকন করেছেন এবং 4 থেকে 5 মিনিটের মধ্যেই এখানে এই যে উদ্ধার কার্যক্রম সেটি সম্পন্ন করেছেন তারা এবং আমরা দেখছি যে আহত যাত্রীদের উদ্ধার করে একদিকে রাখা হয়েছে এবং তাদেরকে সেবা যত্ন দেওয়া হচ্ছে এখন এবং কিছুক্ষণ পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং পুরো বিষয়টি আসলে আমরা যেটি দেখেছি যে 4 থেকে 5 মিনিটের মধ্যে করা হয়েছে এবং বিমানের যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে মূলত সাম্প্রতিককালে যে বিমান দুর্ঘটনাগুলো হয়েছে সেই বিমান দুর্ঘটনাগুলোকে মাথায় রেখে এবং প্রতি বছর যেটি আসলে করতে হয় চট্টগ্রামের বা বিভিন্ন বিমানবন্দর যেগুলো আছে আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক এভিয়েশন সংস্থার আওতায় যে বিমানবন্দরগুলো আছে সেগুলোর শর্ত হিসেবে কিন্তু প্রতি বছর এই ধরনের মহড়ার আয়োজন করা হয়। তবে এবার আসলে যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে যে আসলে সাম্প্রতিককালে যে বিমান দুর্ঘটনাগুলো হয়েছে, বিশেষ করে আমরা দেখেছি যে একটি দুর্ঘটনা ঘটেছে রানওয়েতে, বিমান অবতরণের পর সেখানে আগুন লেগে সেই বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে এবং সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু সেটার প্রেক্ষিতে এখানে এই মহড়াটি এবার চালানো হয়েছে এবং আমরা দেখছি যে এখানে যে বিমানটি অবতরণ করেছিল সেটি মূলত পূর্ব দিক থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের 2-3 রানওয়ে যেটি আছে 2-3 রানওয়ে, সেই 2-3 রানওয়েতে অবতরণের পরপরই সেটি ছিটকে পড়ে এবং 200 ফুট ভিতরে চলে যায় এবং সেখানে ট্যাক্সিওয়েতে কিন্তু এটিতে আগুন লাগে এবং আমরা এখনও দেখছি যে সে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়ার কুণ্ডুলি কিন্তু দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও সেখানে পানি দিচ্ছেন এবং এখানে অংশ নিচ্ছেন বিমান বাহিনীর যে হেলিকপ্টার, সেই বিমান বাহিনীর হেলিকপ্টারও কিন্তু অংশ নিচ্ছে এবং এই হেলিকপ্টার থেকেও এই উদ্ধার তৎপরতা চালানোর জন্য যেই বিষয়গুলো আছে সেগুলো তারা কিন্তু দেখানোর চেষ্টা করছেন মহড়ায় এবং কিভাবে দ্রুততম সময়ের মধ্যে যারা এখানে আহত হয়েছেন কিংবা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সব যাত্রীদের
দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য যে বিষয়গুলো সেগুলো তারা এক ধরনের মহড়া দিয়েছেন। এবং যারা বিমান কর্তৃপক্ষ আছেন বা যারা এয়ারপোর্টের যারা কর্মকর্তা আছেন তারা জানিয়েছেন যে আসলে মূলত এই মহড়াগুলো প্রতি বছর করা হলেও এইবারের যেই সাম্প্রতিক দুর্ঘটনা সেই দুর্ঘটনাগুলোর বিষয়কে মাথায় রেখে তারা এই মহড়াটি চালিয়েছেন এবং এই মহড়ার ফলে নিজেদের যে সীমাবদ্ধতা বা নিজেদের যে সমন্বয়ের বিষয়গুলো আরও সামনে আসে এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখে তারা এই প্রস্তুতিগুলো নিতে পারেন। তো মহড়াটি আসলে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং আমরা যেটা দেখেছি যে সফল এই মহড়াটিতে অংশ নিয়েছে বিভিন্ন সংস্থার 4 শতাধিক সদস্য। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে বিমানের জরুরি অবস্থাকালীন মহড়া। সে খবর জানাতে যুক্ত ছিলেন ফায়সাল করিম। এখন ঢাকায় নিচ্ছে বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এখন ঢাকা। ঢাকা সিলেট 6 লেনের মহাসড়কের কাজের অগ্রগতি থাকলেও সিলেট অংশে 1.5 বছরে অগ্রগতি মাত্র 12%। জমি অধিগ্রহণ ও জটিলতায় ধীর গতিতে এগোচ্ছে কাজ। এতে দুর্ভোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। যদিও কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধান করে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। বর্তমান ঢাকা সিলেট মহাসড়কের দুপাশে ব্রিজ, কালভার্ট সহ নানান উন্নয়নমূলক কাজ চলমান। মূলত প্রাথমিক এই কাজের মধ্য দিয়েই সূচনা হয় সিলেটবাসীর স্বপ্নের 6 লেন প্রকল্পের। এই সড়কটি রাজধানী ঢাকা ও প্রধান বাণিজ্যিক শহর চট্টগ্রামের সাথে সিলেটের যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু প্রকল্পের কাজ 1.5 বছর আগে শুরু হলেও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় যাতায়াত ভোগান্তিতে সিলেট অঞ্চলের কোটি মানুষ। খুব স্লোভাবে কাজ হচ্ছে, যে কাজ আমরা দ্রুত আশা করছিলাম এমলা দ্রুত কাজ না। রোডের অবস্থাটা যে গাট গাড়া আর যে গাড়ির অবস্থা, এই ধরনের অবস্থা থাকলে ভাই এমলা মানুষ চলাফেরা করা সম্ভব। আর রোডটার অবস্থাটা খুবই সিরিয়াস। রাস্তাঘাট খারাপের কারণে মানুষ চলাফেরা করতে খুব বিঘ্ন হচ্ছে, আর পাশাপাশি আমাদের ব্যবসারও ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রায় 30,000 কোটি টাকা ব্যয় ধরে 2024 সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হলেও অগ্রগতি সামান্য। বিশেষ করে সিলেট অংশে কাজ শেষ মাত্র 12%। তবে সকল জটিলতা নিরসন করে আগের চেয়ে গতি কিছুটা বেড়েছে বলে মন্তব্য প্রকল্প সংশ্লিষ্টদের। সড়ক ও জনপথ বিভাগ জানায় ভূমি অধিগ্রহণে জটিলতা কেটে যাচ্ছে। কয়েক মাসের মধ্যে বাকি জটিলতাও দূর করে দ্রুত কাজ সম্পন্নের দিকে এগুচ্ছেন তারা। 23 সালে আমরা যেটা মার্চ মাসে শুরু করেছিলাম এবং মে মাসে যেটা শুরু করেছিলাম, এগুলো বলা যায় যে আমাদের এখন পর্যন্ত 12% অগ্রগতি। তো আমাদের সবাই জানেন যে ভূমি অধিগ্রহণ নিয়ে একটু জটিলতা ছিল, বাট নতুন জেলা প্রশাসক আসার পরে উনি নিজের সাইট ভিজিট করে আমাদেরকে যে ফাঁকা জায়গাগুলো আছে, যেসব জায়গায় কোনো স্থাপনা নেই সেসব জায়গাগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো ম্যাক্সিমাম জায়গাতেই আমরা এখন কাজ করতে পারতেছি। ঢাকা সিলেট অংশে 17টার মাঝে 11টা কিন্তু ভূমি মন্ত্রণালয় অনুমোদন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা ঢাকা সিলেট অংশের আমরা অগ্রগতি সন্তোষজনক। আর তারপর ঢাকা সিলেট তামাবিল অংশে আমাদের নিজস্ব ভূমি আছে বেশ কিছু অংশে, তো সেই সমস্ত জায়গায় ঠিকাদাররা কাজ করতে পারবে। মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরে একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় ব্যবসায়িক নেতারা বলছেন বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় সড়কের কাজ দ্রুত গতিতে শেষ করা উচিত। ব্যবসার পরিবেশ তৈরি করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারকে জানতে হবে কোন কোন কাজের কারণে এই ব্যবসায়ীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন আমি একটা ফাইন্ড আউট করে দিলাম, ব্যবসায়ী তার নির্দিষ্ট মাল নির্দিষ্ট সময়ে তার মালটা পৌঁছতে পারে না, রাস্তাঘাটের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে। 2027 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে পুরো উত্তর পূর্বাঞ্চলের মানুষের প্রত্যাশা নাগরিক ভোগান্তি দূর করতে হলেও সরকার এ প্রকল্পকে আরও গুরুত্ব দিয়ে সময়মতো কাজ শেষ করবে। গুলজার আহমেদ, এখন সিলেট। এবারে দেশের বাইরের খবর। 90 ফিলিস্তিনিকে মুক্তি দিলেও অবরুদ্ধ পশ্চিম তীরে আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সেখান থেকে 64 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে আইডিএফ। এরই মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের উপর জো বাইডেনের নিষেধাজ্ঞার আদেশ তুলে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার বাস্তুচ্যুত মানুষ ফিরছেন ধ্বংসপ্রায় নিজ বাড়িতে। ধ্বংসস্তূপ থেকে মরদেহ খুঁজে বের করছেন ফিলিস্তিনিরা। রাফায় পাওয়া গেছে 137টি মরদেহ। উপত্যকায় পাশাপাশি
অবরুদ্ধ পশ্চিম তীরে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিচ্ছে বেসরকারি বিভিন্ন সংস্থা। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার এখন যে অবস্থা তাতে ভিন্ন আঙ্গিকে এই উপত্যকায় পুনর্গঠন করতে হবে। এই যুদ্ধবিরতি আর গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে শুক্রবার বৈঠক ডেকেছে জাতিসংঘ, যাতে অংশ নেবে অর্ধ শতাধিক দেশের প্রতিনিধিরা। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় 600-রও বেশি ত্রাণের ট্রাক প্রবেশ করেছে। দানবীয় দাবানলের প্রকোপ কাটতে না কাটতে আবারও ঝড়ো বাতাসে জ্বলে উঠতে পারে আগুন, এমন আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। সোমবার আর মঙ্গলবারের জন্য লস অ্যাঞ্জেলেসে জারি করা হয়েছে লাল সতর্কতা। সান্তা আনা বাতাস আবারও ফিরে আসতে পারে ঘন্টায় 100 মাইল বেগে। সেক্ষেত্রে আবারও ভয়াবহ আকার ধারণ করতে পারে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের দাবানল। ঝুঁকিতে রয়েছে গ্লেন্ডেল, অক্সনার্ড, সান্তা ক্লারিতা, পাম দেল ক্লালিফ ও লস অ্যাঞ্জেলেস। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ক্যালিফোর্নিয়া পরিদর্শনে যাবেন। এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দাবানল। এর আগে অঙ্গরাজ্যটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ইটন আর প্যালিসেডস দাবানলে $2,000 থেকে $3,000 ক্ষয়ক্ষতি হয়েছে। এখন ঢাকায় নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন এখন ঢাকা। বিপিএলের রাজশাহী দলের পারফরমেন্স আশানুরূপ না হলেও দারুণ ধারাবাহিক তাসকিন আহমেদ প্রত্যেক ম্যাচেই নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছেন রাজশাহীর নতুন অধিনায়ক। তুলনামূলক দুর্বল দলে খেললেও আশা রাখছেন প্রসেস ঠিক রাখলে সুযোগ থাকবে প্লে অফে খেলার। বিপিএল ও ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে তাসকিনের ভাবনার কথা বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসান। চলমান বিপিএলে বল হাতে দুর্দান্ত তাসকিন আহমেদ। দলের পারফরমেন্স ওঠানামা করলেও তাসকিন নিজেকে ধরে রেখেছেন দারুণভাবে। 9 ম্যাচে 11.55 করে নিয়েছেন 20 উইকেট। গেল ম্যাচেই দুর্বার রাজশাহীর অধিনায়কত্বের দায়িত্ব পান তাসকিন। দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই চিটাগং কিংসের কাছে 111 রানের হার। বিপিএলে 9 ম্যাচে মাত্র 3 জয়ের বিপরীতে 6 পরাজয়। টেবিলের 5-এ দুর্বার রাজশাহী। তাসকিনের বিশ্বাস, প্রসেস ঠিক থাকলে সুযোগ থাকবে প্লে অফে খেলার। নিজের বোলিং পারফরমেন্স আর দলের হারকে দেখছেন খারাপ দিন হিসেবে। স্টার্টটা ভালোই হয়েছিল, পরে 5টা ক্যাচ মিস হয়েছে। এটা যদি 190-এর জায়গায় 150-60 হয়তো ডিফারেন্ট গেম হইতেও পারতো। আসলে কি করার, ওভারঅলই একটা ব্যাড ডে গেছে। হোপফুলি আরও 3টা ম্যাচ আছে, 2টা ম্যাচ জিতলে স্টিল উই হ্যাভ চান্স। গতকাল বিপিএলে ম্যাচ শেষে জানালেন, পিএসএলে দল না পেলেও কোনো আক্ষেপ নেই তারকা পেসারের। জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারলে আসবে অনেক বড় বড় সুযোগ। আপসেটিং এর কি আছে, সব থেকে বড় জিনিস আমি যদি আমার নিজের ন্যাশনরে ভালো মতো সার্ভ করতে পারি এবং যেখানেই খেলতে পারি যদি ভালো করতে পারি, অপরচুনিটি অনেক আসবে। এর আগে তো 3বার আইপিএল এর সুযোগ পেয়েও যেতে পারি, কিন্তু আপসেটিং হলে এতদিন তো গলায় ধরে দিয়ে মরে যাওয়ার কথা। তো ওটা তো আপসেটিং না, আমি একদমই আপসেট না। আমার তকদিরে যেটা আছে, সামনে অনেক অপরচুনিটি আসবে ইনশাআল্লাহ। তুলনামূলকভাবে অন্যান্য দলের চেয়ে অনেক জায়গায় ঘাটতি রয়েছে রাজশাহীর। এজন্য টুর্নামেন্টের আগে প্লেয়ার ড্রাফটে খেলোয়াড় বাছাইয়ের দুর্বলতাকে বড় করে দেখছেন তিনি। আমাদের কোনো প্লেয়ারকে ছোট করতে চাই না, কিন্তু কম্পারেটিভলি অন্য টিমের তুলনায় আমাদের টিমটা উইক ওভারঅল। ফরেন বলেন, লোকাল বলেন, লোকাল 3-4 জন মার্কি প্লেয়ার আছে, আমি সহ। আর বিদেশিগুলোও এক্সেপ্ট রায়ান বেলার, হারিস ছাড়া ওরকম বিগ নেম বা কি প্লেয়ার নাই আসলে। এখন এটা হয়তো শুরু থেকেও তেমন পাচ্ছেও না বা আগে যোগাযোগ করেন, এটাও ইস্যু হইতে পারে, কারণ অ্যাট এ টাইম 2-3টা লিগও চলছে। তো এই জন্য ধরেন আসলে এটা আমার মনে হয় যারা টিম করেছিল স্টার্টিংয়ে, কারণ আমিও ড্রাফটে পিক হয়েছিলাম, তো টিম যারা করেছে এটা হয়তো তাদের একটা স্টার্টিংয়ে মিস্টেক ছিল। তাসকিনের আইপিএলে খেলার গুঞ্জন এখনো পুরোপুরি উড়ে যায়নি, তবে তার ইচ্ছা বাংলাদেশ দলের হয়ে লম্বা সময় ভালো খেলে যাওয়া। ফারহান ইসান, এখন। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার।
অবৈধ অভিবাসী তাড়াতে ট্রাম্পের নির্বাহী আদেশ, মেক্সিকো কানাডার বাণিজ্যে 25% শুল্ক আরোপ, ব্রাসেলস সহ কয়েকটি শহরে বিক্ষোভ। তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আসতে পারে নতুন ঘোষণা, ভারতের জন্য বিশেষ বার্তা। গুম খুনে জড়িতদের ভোটে সুযোগ নয় বললেন নির্বাচন সংস্থার কমিশন প্রধান, হাসপাতাল থেকে অভ্যুত্থানে আহতদের তথ্য সংগ্রহ। এবং ভূমি অধিগ্রহণ জটিলতায় ঢাকার সঙ্গে 6 লেন সড়কের কাজে সিলেট অংশে ধীরগতি, 1.5 বছরে মাত্র 12% অগ্রগতি। এ ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।